আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2014 সালের পর থেকে ভারতে ক্রীড়াবিদদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন 2025 সালে ভারতে চালের উৎপাদন 15 কোটি টন ছাড়িয়েছে। নতুন জি রামজি প্রকল্প শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। সমগ্র বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ফ্রান্স ও লুক্সেমবার্গ সফরে রওনা হবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় ঘন থেকে অতি ঘন কুয়াশার লাল সতর্কতা জারি করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং 2025-এর খেলো ভারত নীতির মতো ক্রীড়া জগতে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। ক্রীড়া জগতের বিভিন্ন সিদ্ধান্ত এখন ক্রীড়াবিদদের কথা ভেবেই নেওয়া হয়। ফলস্বরূপ 2014 সালের পর ক্রীড়াবিদদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাবার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। आज टॉप जैसे इनिशिएटिव से भारत में स्पोर्ट्स इकोसिस्टम ट्रांसफॉर्म हो रहा है। एक तरफ हम अच्छा इंफ्रास्ट्रक्चर और फंडिंग मैकेनिज्म तैयार कर रहे हैं और इसके साथ ही नौजवानों को शानदार एक्सपोजर देने के लिए भी काम कर रहे हैं। फीफा अंडर 17 विश्व कप, हॉकी विश्व कप, ऐसे 20 से अधिक प्रमुख अंतर्राष्ट्रीय कार्यक्रम आयोजित किए हैं। প্রধানমন্ত্রী বলেন, জেনজি যখন খেলাধুলোর মাঠে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন তখন দেশ গর্ব অনুভব করে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাফল্য অর্জন করা যায়। বারাণসীর ড সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 73টি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিগত 10 বছরে ভারতে 3200-র বেশি বীজ উদ্ভাবিত হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR আজ 25টি বিভিন্ন ধরনের শস্যের 184টি নতুন প্রজাতির বীজের ব্যবহারের সূচনা করে শ্রী চৌহান বলেন, চালের উৎপাদনের ক্ষেত্রে ভারত চীনকেও ছাড়িয়ে গেছে। 2025-এ ভারতে চালের উৎপাদন 15 কোটি টন ছাড়িয়েছে। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में वैभवशाली, गौरवशाली, संपन्न, समृद्ध, शक्तिशाली, आत्मनिर्भर और विकसित भारत के निर्माण का महायज्ञ चल रहा है। और उसमें सबसे प्रमुख चीज है हमारी खेती। कृषि आज भी भारतीय अर्थव्यवस्था की रीढ़ है और खेती के प्राण अगर कोई है, आत्मा अगर कोई है तो बीज है। बीज अगर बीज ठीक है तो उत्पादन भी ठीक होगा, खाद्य सुरक्षा सुनिश्चित होगी। लेकिन हम भारत केवल पेट भरने के लिए बीज नहीं चाहता, हम अन्न चाहते हैं तो उसके साथ पोषण भी चाहते हैं। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান অভিযোগ করেন কংগ্রেস জি রামজি আইন নিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এনজি নারেগা প্রকল্পকে সমর্থন না করে এর ভেতরে দুর্নীতির পাশে দাঁড়াচ্ছে। তার অভিযোগ, এনজি নারেগা প্রকল্পের জন্য বিশাল ব্যয় বরাদ্দ থাকা সত্ত্বেও দেশের কোথাও স্থায়ী সম্পদ সৃষ্টি করা হয়নি বা গ্রামগুলিরও স্থায়ী উন্নয়নের কোনো ব্যবস্থা হয়নি। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ তিরুচি পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতৃবৃন্দ এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী DL মুরুগান। শ্রী শাহ দলীয় কার্যকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। পুরুইকোট্টাইতে তাঁর একটি জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে। তিরুচিতে আগামীকাল শ্রীরঙ্গম মন্দিরে দর্শন করার এবং পোঙ্গল উৎসবে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, নতুন শ্রম কোড চালু হলে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি এবং অন্য সুবিধা মিলবে। আজ শিলিগুড়িতে ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ড মনসুখ মান্ডভিয়া 4টি শ্রম কোডের সুফল নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। बंगाल में जो हमारे प्लांटेशन वर्कर्स है उसके लिए जो कानून था वो बहुत पुराना था। वर्तमान समय की मांग के अनुसार सोशल सिक्योरिटी नहीं मिल रही थी। नए सोशल सिक्योरिटी कानून लागू होने से सभी प्लांटेशन वर्कर्स को जो 40 इयर्स एबव है कंपलसरी हेल्थ सिक्योरिटी की गारंटी मोदी जी की ओर से मिलेगी। 2025 সালের মধ্যে ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। IMF ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। BOF এর সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে।
অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, সারা পৃথিবীর লোক ইউরোপ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, মূলত এই নিয়ে আলোচনা করতো। দু একটি এশীয় দেশের মধ্যে চীন বা জাপানকে নিয়ে একটু আধটু আলোচনা হতো। আর তার বাইরে ভারতকে নিয়ে সেইভাবে নির্ণায়ক শক্তি হিসেবে কেউ ভাবতো না যে ভারত বলছে, ভারত কি ভাববে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্য মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে মার্কিন ডেমোক্র্যাট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বেশ কিছু সংবাদ মাধ্যম মার্কিন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে গতকাল ওয়াশিংটন, বোস্টন, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো এবং মিয়ামি সহ প্রধান মার্কিন শহরগুলিতে অসংখ্য মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বলেছেন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপসারণের অভিযান সাম্রাজ্যবাদী কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। এদিকে ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্ট আজ উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিকে বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো একজন বিরোধী দলের প্রার্থীকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনার সারা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন। চীন ও মার্কিন বিমান হানা প্রতিবাদ করে বলেছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানালো এই হানাদারির তীব্র নিন্দা করে জানান আন্তর্জাতিক মহলের এ নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন জানিয়েছেন আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসা প্রয়োজন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তার দেশ এই ধরনের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয়। এ বিষয়ে আমেরিকার সঙ্গে তারা কথাবার্তা শুরু করবে। ভেনেজুয়েলার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে উদ্ভূত পরিস্থিতিতে টেসলার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এলন মাস্ক জানিয়েছেন স্পেসএক্স এর মালিকানাধীন স্টারলিংক ভেনেজুয়েলার জনগণকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেবে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সে দেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেখানকার মানুষের কল্যাণ ও নিরাপত্তার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে নতুন দিল্লি সংশ্লিষ্ট সকলের কাছে আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলার সমস্যা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানী কারাকাসে ভারতীয় দূতাবাস সে দেশে বসবাসকারী সকল ভারতীয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত ফ্রান্স ও লুক্সেমবার্গ সফর করবেন। প্যারিসে বিদেশমন্ত্রী ফরাসি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ড জয়শঙ্কর বিশেষ অতিথি হিসেবে ফরাসি রাষ্ট্রদূত সম্মেলনের 31তম পর্বে বক্তব্য রাখবেন। লুক্সেমবার্গে তিনি সেখানকার উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল ও দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও মতবিনিময় করবেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার প্রদেশে স্থানীয় গ্রামে বন্দুকধারীদের অতর্কিত আক্রমণে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। একাধিক জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে একদল বন্দুকধারী কাশুয়ান দাজি গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের উপর গুলিবর্ষণ করে। স্থানীয় বাজার ও অন্য বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বশক্তি নিয়োগ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য আজ কমলা সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও আগামীকাল থেকে কলকাতা সহ প্রায় সব জেলাতেই তা আবার 2-3 ডিগ্রি কমতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে প্রায় 6 ডিগ্রি কম ছিল।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2014 সালের পর থেকে ভারতে ক্রীড়াবিদদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। সমগ্র বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। খবর পড়া শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।